গল্প ভুতুরে দ্য রিয়েল হরর স্টোরি। দর্শক বন্ধুরা ও প্রিয় লিসেনাররা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, যে ঘটনা শুনলে আপনারা নিশ্চয়ই ভয় পাবেন ও মজা পাবেন, কারণ এটি একটি পরীর ঘটনা। যে ঘটনা শুনলে আপনারা নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি পাবেন। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনা হলো পরীর সাথে মানুষের ভালোবাসা। তো এই ঘটনাটা পাঠিয়েছে লালমনিরহাট থেকে মোহাম্মদ সাগর খান। লালমনিরহাট হাতিবান্ধা থানা থেকে পাঠিয়েছে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প ভুতুরে দ্য রিয়েল হরর স্টোরি। তো অনেক দিন আগের কথা, তখন আনুমানিক সাল হবে 90 সাল বা 90 থেকে 2000-এর মধ্যে ঘটনা, মাঝামাঝি যে কোনো একটা সময়ের ঘটনা। তো ওই গ্রামে একজন লোক ছিল, তার নাম ছিল আব্দুর রাজ্জাক। সেই রাজ্জাক ছোটোবেলার থেকেই চঞ্চল স্বভাবের ছিল। সে লেখাপড়া ততটা করতো না। সব পোলাপান ও উচ্ছৃঙ্খল পোলাপানের সাথে মিশে সে সবসময় উচ্ছৃঙ্খলভাবে চলাচল করত। তার বাবা ছিল আব্দুর রশিদ খান। রশিদ খানও অত্যন্ত ভালো বা এলাকার মধ্যে একজন, তারা উচ্চবিত্তই ছিল, তাদের অর্থ সম্বল ছিল অনেক, তাদের জমাজমি ও তাদের পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল। তারা কখনো কোনো কিছু ওইভাবে করতো না, তাদের সব কিছুই নিজের ছিল। তার আব্দুর রশিদের বাবার, তারা ছিল ওই এলাকার জমিদার। তো সেই জন্যে ওদের জমাজমি অনেক বেশি, যেগুলা যত জমাজমি থাকে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো জমিদারের একমাত্র ছেলে আসছিল আব্দুর রশিদ, রশিদেরই ছেলে আবার হলো আব্দুর রাজ্জাক। তো রাজ্জাকেরই ঘটনা আপনাদের বলতেছি, আপনারা শুনতে থাকেন। তো আব্দুর রাজ্জাক এইভাবে চলাফেরা করতো, এদিক সেদিক যেত, স্কুলে যেত না। তো বাবার সাথে, পরে বাবা বললো যে স্কুলে যখন যাবি না তখন চল আমার সাথেই কাজ কর। সেও তখন রাজি হলো, মাঠে ঘাটে কাজ করতে লাগলো। এইভাবে কাটতে থাকলো, সে আস্তে আস্তে বড় হতে থাকলো। তারপরে আরেকটু বড় হওয়ার পরে সে এলাকার যে উচ্ছৃঙ্খল লোকজন থাকে বা পোলাপান থাকে, তাদের সাথে সে আস্তে আস্তে খারাপ হতে লাগলো। এমন করতে করতে সে উচ্ছৃঙ্খল পোলাপানের সাথে মিশতে মিশতে সে নিজেও মানে অন্যরকম হয়ে গেল। আসলে কি বলবো, সে তখন ভাবলো যে আমি এই কাজকাম করে আমার শরীর নষ্ট করে কোনো কৃষিকাজ আমার ভালো লাগে না। সে কৃষিকাজ না করে মানে এলাকার যে উচ্ছৃঙ্খল পোলাপান যারা কোনো কিছু করে না, তাদের সাথে মিশে খারাপ হওয়া শুরু হলো। এমনকি নেশা পানীয় করতে লাগলো। তারা সিগারেট খেত, তখন তো বিড়ি ছিল, আবার সিগারেট কিছু কিছু ছিল। তখন কেটু সিগারেট ছিল প্রথম এটায় পাড়ায় আর কি, ওই কেটু সিগারেট তারা খেত। এইভাবে চলতে লাগলো। সে তার বাবা আর কাজকাম করতো না, টাকা পাইতো না। সে তার মায়ের কাছে যে টাকা নিয়ে সেই টাকা দিয়ে সে সিগারেট খাওয়া শুরু করতো বা আনন্দ ফুর্তি করে বেড়াতো। এদিক তার বাবার কোনো কাজকাম করতো না, কিছু করতো না। এইভাবে চলতেই থাকলো। চলতে চলতে এলাকার লোকজন যখন দেখলো এইভাবে চলতে চলতে, সে আব্দুর রশিদ মিয়াকে একদিন ডাক দিয়ে এলাকার লোকেরা বলল যে দেখেন, আপনার ছেলেটা তো খারাপ হয়ে যাচ্ছে, কারণ
উশৃঙ্খল ছেলেপেলের সাথে মিশিয়ে নেশাভান করতেছে, এমনকি সিগারেটও খেতেছে। সে যা খুশি করে বেড়াইতেছে। আপনার তো ছেলে, আপনারই তো একটু তো দেখা দরকার। এই কথা বলে এলাকার লোকজন রশিদ মিয়াকে বলে গেল। রশিদ মিয়া এসে আব্দুর রাজ্জাকের মাকে সাফ সাফ জানিয়ে দিল যে আজকের পর থেকে যেন তোমার ছেলে আর একটা টাকাও আমার বাড়ির থেকে না পায়। তুমি যদি আমার একটা টাকাও রাজ্জাকক দাও, তাহলে তোমার খবর খারাপ আছে। তুমি কখনো আমার ওই ছেলেকে একটা টাকাও দিবা না। দেখিও কেমন করে সিগারেট খায় না কি করে খায়, ওই কীভাবে খায় খাও, সেটা ওর ইচ্ছে। তুমি এক টাকাও ওকে দিবা না। তো এইভাবে চলতে চলতেই পরে রাজ্জাক মিয়া দেখলো যে তার মাও তো তাকে আর টাকা পয়সা ওই রকমভাবে দিতেছে না, সে কীভাবে চলবে। পরে সে ভাবলো তার তো বোন আছে, তার বোনও বিয়ে দিছে পাশের 2-3 গ্রাম পরে উচ্চবিত্ত লোকের ঘরে। তার স্বামীও অনেক বড় লোক, তো তার কাছেই বিবাহ দিয়েছে। তো ওই জায়গা যে পরে বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাওয়া শুরু করলো। দেখলো যে বাড়িতে না দিছে, তাই কী হয়েছে, বোন আছে, বোনের কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করলো। তো এইভাবে চলতে থাকলো। চলতে চলতে ওই জায়গা সে খবরও এলাকার লোকজন আস্তে আস্তে রশিদ মিয়াকে বলল যে দেখেন, আপনি তো এদিক দিয়া বইলা দিছেন, তো কি হয়েছে, আপনার ওই ছেলে ওই আপনার মেয়ে বিয়ে দিছেন, ওই মেয়ের স্বামীর বাড়ির থেকে টাকা নেয় না, এখন সিগারেট খায়। এই খবর শোনার পর আব্দুর তার মেয়েকেও সাফ সাফ জানিয়ে দিল যে দেখো, তোমার কাছ থেকে এসে যদি আর একটা টাকাও নেয় রাজ্জাক, তাহলে তোমারও খবর আছে। কারণ ও কোনো কাজকাম করে না, কিছু করে না, শুধু টাকা পয়সা নেয়, নেশাভান করে, হে করে সে করে। তুমিও আর একটা টাকাও দিবা না। যদি তুমি আর একটা টাকাও দাও তোমার ভাই হোক, তাহলে তোমারও খবর আছে। এই কথা বলে রফিক আব্দুর রাজ্জাকের বাবা রশিদ মিয়া চলে গেল। তো এইভাবেই চলতেছে, কষ্ট করে করে আব্দুর রাজ্জাক মিয়া চলতে চলতেই কি করবে না করবে, টাকা পয়সা পায় না, কি খাবে না খাবে, বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে হুট করে তার বড় বোন একদিন তাদের বাড়িতে আসলো। আয়শা আব্দুর রাজ্জাকের সাথে দেখা। কয়, রাজ্জাক তুই এখন কি খবর, কেমন আছস? তে খোঁজ খবর নিয়ে ভালো মন্দ জেনে বলে টলে বলল, তুই তো কাজকামও করিস না, কিছু করিস না, তো তুই আব্বার কাছ থেকে একটা জমি নিয়ে ওইটা নিজেই তুই চাষাবাদ কর, নিজে চল, ওই টাকা আব্বাকে দিতে হবে না। তুই ওই জায়গার থেকে নিজে চাষাবাদ করে বা নিজে একটা কিছু করে সেই টাকা দিয়ে তুই নিজে চল। মানুষের কাছে হাত পেতে পেতে আর কতদিন এভাবে চলবি? এই কথা বলে তার বোন চলে গেল। রাজ্জাক মিয়া বলল, কথা তো ঠিকই, খারাপ বলে নাই, আসলে আমার বোন তো ঠিকই বলছে, আমার বাপের এত সম্পদ, আমি একটা জমি নিয়ে ওটার মধ্যে চাষাবাদ শুরু করি। তো যে কথা সেই কাজ, বন্ধু বান্ধবদের সাথে আড্ডাতে যে এই কথা বললো যে দেখো, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমার বোন আসলে বলল যে একটা আব্বার কাছ থেকে একটা জমি নেই, ওই জমি নিয়ে আমরা সবাই চাষাবাদ করে ওটা দিয়ে আমরা ওগুলো বিক্রি করে আনন্দ ফুর্তি করে চলবো। বন্ধুরা বললো, হে বেটা, এটা কোনো কথা বললি? আসলে তোর বাপের এত সম্পদ, তুই আবার চাষাবাদ করবি? তো তার মধ্যে একটা বন্ধু ছিল ভালো, সে বলল যে কথা তো খারাপ বলে না, আসলে একটা জমি নিয়ে চাষাবাদ করলে ভালো হয়। তো রাজ্জাক মিয়া, ওই বন্ধুটার নাম ছিল হলো রফিক। তো রাজ্জাক মিয়া রফিককে বলল, আসলে কি করা যায় বন্ধু, তুমি বলো তো দেখি, আসলে আমরা কি কাজ করব? আসলে টাকা নিয়ে একটা টাকাও নাই যে জমি নিয়ে একটা কাজ করব, আসলে কি কাজ করা যায় তুমি একটু বলো। তে রাজ্জাক মিয়া ওই রফিককে বলল, রফিক মিয়া বলল যে ওই যে তোদের বাপার একটা তো জমি আছে রাস্তার সাথে, উত্তর সাইডের ওই দিক রাস্তার সাথে, মেইন রোডের সাথে যে জমিটা পড়ে আছে একটু উঁচা, ওই জমিটা নিয়ে ওটার মধ্যে আমরা গোলাপের চাষ করি। কারণ গোলাপ থেকে ইনকামও হবে, আর এটা একটা শৌখিন বিষয় যে এটা থেকে তোর শখও পূরণ হবে, আর এটার থেকে আমরা ইনকামও করতে পারবো। তো ওই জমিটা হলো উঁচু, ওইটা রাস্তার সাথে, ওটার মধ্যে আব্বা তেমন কিছু কাজকাম করে না,
রাজ্জাক মিয়া বলতেছে যে কাজ কাম করে না, ওই জমিটা তো উঁচু, ওইটা রাস্তার ধুলা পড়ে সব জমির মধ্যে, ওইটার মধ্যে কোনো কিছু ফসল টসল ওইভাবে হয় না। ঠিক আছে বন্ধু, তুমি যখন বললা, তারপরে আমি আমার আব্বার কাছে যাই, যায় আব্বাকে বলি দেখি কি বলে। রাজ্জাক মিয়া চলে গেল রফিকের কাছ থেকে, যে তার বাবাকে বললো রশিদ মিয়া, যে আব্বা আপনার তো ওই যে রাস্তার উত্তর সাইডের রাস্তার সাথে যে জমিটা, ওইটা তো উঁচু জমিটা পড়ে আছে, ওইটা নিয়ে আমি একটু চাষাবাদ করি। তো বাবা তো খুশি হলো, খুশি হয়ে বললো যাক আমার ছেলে এতদিন পরে সুমতি হয়েছে, সে চাষাবাদ করব বা আমার জমি নিয়ে সে চাষবাস করব। তো বাবা বলল যে ওটার মধ্যে কি চাষ করতে চাও তুমি? তো রফিক রাজ্জাক মিয়া বলল যে ওইটা তো উঁচু জায়গা, তো ওটার মধ্যে আমি গোলাপের চাষ করি। বাবা বলল ওটার মধ্যে গোলাপের চাষ করবা, ওটা তো জায়গা ভালো না, তার দক্ষিণ সাইডে রাস্তার ওই পাশে ওই দিক একটা বাড়ি আসিল, দেখো না এখন বাড়িটা নাই, ওই বাড়ি তো লোকজন ওই জায়গায় ভূতের যন্ত্রণায় বা ভূতের বেশি ঝামেলার কারণে ওরা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তুমি বাবা গোলাপ টোলাপের গাছ টাছ লাগাইও না, কারণ রাত্রে গোলাপের গাছ লাগাইলে গোলাপের সুগন্ধ নেওয়ার জন্য বা ঘ্রাণ নেওয়ার জন্য অনেক সময় জিন ও পরীরা আসে, তুমি ওইটা করো না, কারণ ওইটা বাদে অন্য কিছু করো, তো দরকার নেই, তুমি প্রয়োজনে অন্য একটা জমিনে অন্য কিছু করো। রাজ্জাক মিয়া বলল না বাবা, আসলে আমি অন্য কি কাজ করব আর অন্য কি জমি করব, আমাকে ওই জমিটাই দাও, আমি ওইটাই করি। যাই হোক, বাবাকে ওইভাবে ম্যানেজ করে সে বন্ধুর কাছে গেল, রফিক মিয়ার কাছে গিয়ে বলল বন্ধু ঠিক আছে, আমরা তো আব্বার কাছে বলে আমি ওই জমিটা নেওয়ার ব্যবস্থা করছি, তো তুমি চলো দুজন মিলে আমরা ওইটার মধ্যে কাজ শুরু করে দিই। তো বন্ধু আর রফিক আর রাজ্জাক মিয়া মিলে দুজন মিলে যায় ওই জমির মধ্যে গিয়ে জমি পরিষ্কার করে সুন্দর করে গোলাপের চারা লাগিয়ে সুন্দর করে এইভাবে কাজকাম করে অনেক কষ্ট করে এইভাবে কাজকাম করতে শুরু করলো। তারপরে তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে আস্তে আস্তে ফুল এক সময় গোলাপের বাগান ওই জায়গায় তৈরি হয়ে গেল। এরকম কষ্ট করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে তারা, সে তো গ্রামের লোকই ছিল, সে তো পারবই, কারণ কাজকাম করা তার অভ্যেস, সে তো অন্য কোনো কিছু করে না। এইভাবে দুজন মিলে সে কাজকাম করে রফিক আর রাজ্জাক নিয়ে এইভাবে জমির কাজ করে অনেক মানে 1 থেকে 2 মাস কষ্ট করার পরে এক সময় গোলাপ ফুল হয়ে গেল। সে সময় এমন গোলাপ ফুল হলো, তো ওই গোলাপ ফুল আনুমানিক 50,000 টাকার মতো লাভ হয়ে গেল। তো তার বন্ধু বলল বন্ধু দেখো, আমার তো এইভাবে হয় না, আমার লাভের থেকে কিছু টাকা দাও, আমি একটা বাজারের মধ্যে ব্যবসা শুরু করি বা তরকারির দোকান বা অন্য কিছুর একটা ব্যবসা শুরু করি। তো বলে রাখা ভালো, আমার ওই বন্ধুটা ছিল অনেক বড়, আমার চেয়েও বয়সে অনেক বড়। তো আমি বললাম যে বন্ধু তুমি চলে যাবা, তাহলে আমি একলাই কীভাবে এই জমি করি, তুমি ব্যবসা করবা, কারণ ওর বউ আবার ওদের সাথে এভাবে মিশতে দেয় না, কারণ আমরা একটু নেশাভান করতাম বা সিগারেট এইভাবে এখানে অশৃঙ্খলভাবে চলতাম। তো রাজ্জাক মিয়া এই কথা বলতেছে, রফিক মিয়া বলতেছে যে বন্ধু আমি একটা ব্যবসা বাণিজ্য বা দোকানপাট দিব, যাতে আমার এইটাই আমার ভাগের টাকাটা আমাকে দিয়ে দাও। তো কি আর করার পরে রাজ্জাক মিয়া বললো যে বন্ধু চলে যখন যাবা তখন তার ভাগের ওই যার থেকে অর্ধেক টাকা যে লাভ আছে তার থেকে অর্ধেক টাকা রফিক মিয়া রাজ্জাক মিয়া দিল। দেওয়ার পরে এখন রাজ্জাক মিয়া ভাবে যে কী করবো, যা বন্ধু যখন চলে গেল এইগুলা দিয়ে আর কী করবো, গোলাপ ফুলের গাছ টাছগুলো আর ডালগুলো মরা শুরু হয়ে গেছে ফুল বিক্রি করার পরে। তো এখন কি করার আছে, তাকে এই অবস্থায় চলতে কিছুদিন পরে এই অবস্থায় চলার পরে ডালগুলোও মরে যেতে শুরু হয়েছে। আল্লাহর কি হুকুম, কতদিন পরে এমন একটা মানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে ডালগুলো এতভাবে চেতে উঠেছে বা আগের চেয়েও আরও অনেক ফুল নিয়ে অনেকভাবে সুন্দরভাবে আরও ডালগুলো সেই সুন্দরভাবে ডালপালা গোলাপের ডালগুলো আবার নতুন করে হয়েছে। রাজ্জাক মিয়া দেখে ভাবলো আহারে
আমি তো এগুলা নষ্ট করতে চাইছিলাম, কিন্তু যাই হোক আল্লাহ একটু রহমতের বাণী দিয়ে যখন দিল, তখন দেখি এটার পিছনে আর একটু সময় দিই। তো ওইভাবে চলতে চলতে সেই বৃষ্টি হওয়ার কারণে এমন ফুল হলো, সে ফুল তখন তো বিক্রি করছে 50,000, এখন মনে হয় সে ফুল বিক্রি করলে লাখখানিক টাকাও পার হয়ে যাবে। তো এইভাবে এখন ফুল হলোই যখন, তখন সে ফুল পাহাড়, সে ফুলের বাগানে আসে ফুল টুল করে দেখতেছে যে গাছ টাছগুলা কীরকম হলো, কোন কোন জায়গায় সার পানি কী কী দেওয়া লাগে দিতেছে। এইভাবেই চলতে চলতে ফুল বিক্রি করার সময় প্রায় হয়ে গেল। তো সে দিন করে যায় ওগুলা করে, আর রাত করে তো বাসায় এসে সে তার কাজকাম করে। এইভাবে চলতে চলতে সে দেখলো, আব্দুর রাজ্জাক মিয়া দেখলো যে আসলে ফুল কমতেছে, ফুল কমতেছে, দিন গেলে ফুল কমতেছে। সমস্যা কি, আসলে ফুলগুলো ছিঁড়া নেই কি? সে রাজ্জাক মিয়া ভাবলো হয়তো রাত্রে রাস্তার সাথে যখন ট্রাক গাড়ি বা অন্য অন্য গাড়ির লোকজন আসে দাঁড়িয়ে, এই যাতে গাড়ি থামিয়ে হয়তো ফুল টুল ছিঁড়ে নিয়ে যায়, এই কারণে ফুল অনেক কমে যাইতেছে। তো পাহারা দেওয়া দরকার, এই ভেবে সে ওই জায়গায় একটা কুঁড়ে ঘর বানালো বা একটা অস্থায়ী ঘর বানালো, যে গ্রাম অঞ্চলে ওই যে ক্ষেত বা অন্য অন্য ফসলাদি পাহারা দেওয়ার জন্য যেরকম ঘর বানায়, ওইভাবে একটা টঙের মতো ঘর তৈরি করে সেটার মধ্যে রাজ্জাক মিয়া থাকে। রাত করে এখন ওটার মধ্যে থাকে আর দিন করে যায় ঘুমায়। তো এইভাবে থাকলো 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে পাহারা দিল। 4 দিনের দিন সে হঠাৎ করে রাত 1টা বা 2টার ওই দিক মনে হয় সে শুনতে পারলো, মনে হয় যে বাগানের মধ্যে কেউ হাঁটতেছে। সে লাইটটা হাতে নিয়ে আস্তে আস্তে বের হয়ে বাগানের দিকে গেল, ফুলের যে বাগানটা ওই দিক গেল, যে দেখলো কোথাও কেউ নেই। তো সে ডান দিকে গেল, মনে হয় বাম দিক থেকে শব্দটা আসতেছে। সে বাম দিকে গেল, মনে হয় ডান দিক থেকে শব্দটা আসতেছে। তো এইভাবে সেইভাবে সামনে আসতেছে, পিছনে আসতেছে। তো সে এইভাবে খুঁজে বেড়ে কাউকে না পেয়ে সে যে ঘুমিয়ে পড়লো। তো এইভাবেই গেল, পরের দিন গেল, তারপরের দিন হুট করে সে মনে হয় যে তার বাগানে কেউ ফুল ছিঁড়তেছে, এটা মনে করে সে বের ঘর থেকে বা অস্থায়ী যে ঘরটা আছে ওটার থেকে বের হয়ে সে গেল, যা দেখে সত্যি একটা লোক ফুল ছিঁড়তেছে, উঁচা লম্বা জুব্বা পরা, মাথায় টুপি দাঁড়িয়ে আছে। সে যা লোকটাকে বললো, কে আপনি, যে আমার বাগান থেকে ফুল ছিঁড়তেছেন কেন, আসলে আপনার পরিচয় কি? লোকটা একটু মৃদু হাসি দিয়ে বলল যে বাবা, এদিক দিয়ে যাচ্ছিলাম, আসলে দেখলাম তোমার বাগানটা অনেক সুন্দর, তাই 2টা ফুল নেওয়ার ইচ্ছা হলো, তাই এলাম 2টা ফুল নেওয়ার জন্য। তো আমি বললাম তাই? লোকটা বলল হ্যাঁ। তো আমি ওখান থেকে 2টা ফুল ছিঁড়ে তার হাতে দিলাম, দিয়ে আমি ওইদিকে একটু দাঁড়ালাম 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আমি পিছনে ঘুরে দেখি ওই লোকটাও নেই, কিছুই নেই। তো ওই লোকটা যদি ওই জায়গা থেকে চলে যেত অনেক সময় লাগবে, কারণ আশেপাশে বাগান থেকে মনে করেন যে 2 সাইড দিয়ে বা চতুর সাইড দিয়ে যাইতে অনেক সময় লাগে। একটা লোক যদি ওখান থেকে চলে যায় তো আধা ঘন্টা না হলেও 5 থেকে 7-8 মিনিট তো লোকটা কোন দিক যাইতেছে সেটা ক্লিয়ার দেখা যাবে, কিন্তু আমি দেখতে পারলাম যে লোকটা নাই। তো আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে এসে আমার ওই ঘরের মধ্যে শুয়ে পড়লাম। তো পরের দিন একটু আমার শরীরে জ্বর আসলো, তারপরে আমি পাহারা কমিয়ে দিলাম। তারপরে আমি আর 2 দিন গেলাম না, ভয় পেয়ে গেলাম, যেহেতু লোকটা আসলো, লোকটাকে আর দেখতে পেলাম না, একটা ভয় পেলাম, ওই জন্য আর পাহারা দিলাম না। তো এইভাবেই চলতেছে। 2 দিন না যাওয়ার পরে রাত্রে 3 দিনের দিন যা দেখি অনেক ফুল আমার কমা শুরু হয়ে গেছে আবার। তো দেখি যে অনেক ফুল কমতেছে। কেন ফুল কমতেছে? ওই জায়গায় একটা লোক কাজ করতেছে, যে লোকটার নাম হলো আজিজ চাচা। আমি যা বললাম, চাচা এই যে আমার বাগানটা, এই বাগানটা থেকে কেউ কি ফুল ছিঁড়ে নিয়ে যায়, আপনি তো এই জায়গাতেই কাজ করেন, আপনি কি বলতে পারবেন? চাচা বলল যে আমি তো দেখছি 3টা মেয়ে এই জায়গার থেকে ফুল ছিঁড়ে নিয়ে যায়, অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে গেল তারা। ওই গ্রামটা উত্তরের দক্ষিণের ওই সাইডে ওই গ্রামটার মধ্যে তারা নিয়ে গেল। আমি দেখলাম মাগরিবের সময়ের কিছু আগে
দেখলাম আমি 3টা মেয়ে ওই তোমার বাগান থেকে অনেক ফুল ছিঁড়ে নিয়ে ওই দিক দিয়ে গেল। তো রাজ্জাক মিয়ার অনেক রাগ হলো। আসলে আমার এই বাগানে এত ফুল, কে ফুল ছিঁড়ে নিয়ে যায়, আমাকে না বলে আসলে ফুল ছিঁড়ে নিয়ে যায় কে, এটা জানার জন্য ওই গ্রামে তো আমার এক বন্ধু আছে। রাজ্জাক মিয়া ভাবলো তো ওই বন্ধুর কাছে যা জিজ্ঞেস করি যে কে নিয়ে যায়, আসলে আমি দেখার দরকার। তো ওই ওই গ্রামে এক বন্ধু ছিল তার, সে বন্ধুর কাছে গিয়ে বললো যে বন্ধু, তোমাদের এই গ্রামে কি মেয়ে মেয়ে মানুষেরা এত খারাপ? আমার বাগান থেকে প্রত্যেক দিনে ফুল ছিঁড়া নিয়ে আসে, কারণ আমার বাগান থেকে অনেক ফুল ছিঁড়া নিয়ে নিয়ে আসে। বন্ধু এই কথা শুনে তো অবাক যে আমাগর গ্রামে কোন মেয়ে আছে যে তারা ফুল ছিঁড়ে নিয়ে আসে, কারণ আমাদের গ্রামে ফুল ছিঁড়ে নেওয়ার মতো তো ওই রকম মেয়ে নেই, অত বড় মেয়ে নাই। কারণ ওই গ্রামটায় আসছিল 5 থেকে 7টা বা 10টার বেশি পরিবার হবে না, মানে ছোট গ্রাম আর কি যেটা বলে। তো ওই গ্রামে কোনো ওই রকম উসালম্বা বা ওই রকম সিস্টেমের 3টা মেয়ে তো দূরের কথা, একটা মেয়েও নেই। তো তারপরেও বন্ধু বললো যে চলো আমি তোমাকে প্রতি বাড়িতে নিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের গ্রামে ওই রকম কোনো মেয়ে নেই। ওই লোক মনে হয় তোমাকেই, ও নিজেই মনে হয় ফুল ছিঁড়ে তোমাকেই বলেছে যাতে তুমি ওর কথা বিশ্বাস করো। আমাদের গ্রামে আসলে ওই রকম মেয়ে নাই। তারপরেও রাজ্জাক মিয়া ওদের গ্রামের মধ্যে যে কয়টা বাড়ি আছে সবগুলা বাড়ির মধ্যে খোঁজ খবর করে করে দেখলো, আসলে দেখলো নাই, এই গ্রামের মধ্যে এমন কোনো মেয়ে নাই যারা ফুল ছেঁড়ার মতো ওই রকম কোনো মেয়ে নেই। আছে অনেক ছোট ছোট, কিন্তু ওগুলাও তো বড় না, ওই রকম ফুল ছেঁড়ার মতো কোনো মেয়েও না। তো রাজ্জাক মিয়ার আরও রাগ হলো। সে ভাবলো যে কী করবো, ওর পাহারায় দেওয়া লাগবো। সে তার বাপের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলো রশিদ মিয়ার সাথে। রশিদ মিয়াকে বললো, আব্বা আমার তো ওই ফুলের বাগান থেকে ফুল হারিয়ে যায়, আসলে এখন কি করার আছে, আমার তো ফুল হারিয়ে যাইতেছে, আমার তো ফুল দরকার, ফুল তো পাহারা দেওয়ার দরকার। তো রশিদ মিয়া বললো, তোমাকে আগেই বলছিলাম যে ওই জায়গাটা ভালো না, ওই সাইডটা খারাপ, ওই জায়গার মধ্যে জিনপুরের আনাগোনা আছে, তুমি ওই জায়গার পাহারা টারা দিও না, ফুল টুল ওগুলা বাদ দিয়ে অন্য কোনো কাজ কামের ব্যবস্থা করো। ওই জায়গার মধ্যে কিন্তু জিন আর পরীরা এসে ফুলের নিঃশ্বাস নেয় বা ফুলের গন্ধ শোকে। তো ওই জায়গার মধ্যে তুমি যদি ঘোরাফেরা করো তোমার মৃত্যুও হতে পারে। এই কথা রশিদ মিয়া রাজ্জাক মিয়া বললো, বেশি করে বললো যে ওই জায়গার মধ্যে কিন্তু বাগানের গোলাপ ফুলের বাগানে কিন্তু পরীদের আনাগোনা সবচেয়ে বেশি। তো রাজ্জাক মিয়া ভাবলো যে বা যখন বলছে তখন ঠিকই বলছে, যাই হোক বলছে আমি পরী দেখবো। এবার মনে মনে ভাবলো যে পরী দেখবো, আমার আসলে পরী দেখারই খুব ইচ্ছে। আব্বা বলছে যে তার আমার ভালোর জন্য, কিন্তু আমি অন্যভাবেই নিলাম যে আমি পরী দেখবো, পরী দেখাটা আমার খুব ইচ্ছে। তো আমি ওই কথা সেই কাজ রাত্রে খাওয়া দাওয়া করে চলে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে তো রাত্রে পাহারা দিতেছি ওই জায়গায়, ক্ষেতের যে জমির আইলের মধ্যে বসে বসে পাহারা দিতেছি। তো এইভাবে একদিন চলে গেল। তো পরের দিন আবার পাহারা দিলাম। তো হুট করে রাতের মধ্যে যে ওই লোকটা যে কথা বললো যে তোমার বাগান থেকে ফুল ছিঁড়ে নেয় 3টা মেয়ে, তো হুট করে আমি দেখতে পেলাম যে রাতের মধ্যে 3টা মেয়ে এসে ওরা ফুলের ওই জায়গাত গল্প করতেছে, ফুলের ঘ্রাণ নিতেছে, আর ওরা উচ্চস্বরে গল্প করতেছে। তো আমি এই কথা শুনে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যা দেখলাম যে কি করে ওরা, দেখি তো পরে যা দেখলাম যে সত্যি সত্যি ওরা ফুলের গন্ধ নিতেছে আর কথা বলতেছে। তো আমি যা বললাম, কারা তোমরা এখানে কি করো আমার এই ফুল বাগানে? এই কথা বলার পরে হুট করে দেখলাম যে একটু ছোট যে 2টা মেয়ে আসছিল, ওরা হুট করে হারিয়ে গেল বা কোন দিক গিয়ে পালিয়ে গেল, ওদের আর দেখতে পারলাম না। প্রায় 3-4 সেকেন্ডের মধ্যে ওদের আর দেখতে পারলাম না। ওরা গেল কোন দিক দিয়ে যে ওরা গেল আমি দেখতে পারলাম না। তো আমি বড় মেয়েটা বললাম, তুমি কে আর এই বাগানের মধ্যে কি করো? তো
সে কিছু বলে না, খালি হাসে। তো আমি বললাম যে তুমি কে, তোমার আব্বার নাম কি বলো, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। তো বলো তোমার আব্বার নাম কি। তারপরেও সে হাসে আর কিছু বলে না। তো আমি বললাম যে বলো বলো, নাইলে কিন্তু তোমাকে এখানে বেঁধে রাখবো। সে কিছু বলে না, খালি হাসে। তারপরে আমি বললাম সত্যি কিন্তু বেঁধে রাখবো, আমার খুব রাগ হয়ে গেছিলো। এখন আমি কি করব, আমি ভাবলাম যে বেঁধে রাখবো। আসলে আমার এত রাগ হয়ে গেছিলো, আমি কখনো ভাবতে পারি না যে মানুষ না অন্য কিছু হতে পারে এত রাত্রে। সে বলল বেঁধে রাখবেন, তে বাঁধেন। তারপরও সে তার বাপের নাম বলল না। তখন আমি আমার ওই ঘরের মধ্যে গিয়ে, অস্থায়ী যে ঘরটা ছিল ওর মধ্যে যে রশি আছিল, রশি এনে পিছন পাশে হাত দিয়ে একটা বাঁশের খুঁটি আছিল ওই জায়গাত গাড়া, যে ক্ষেতের মধ্যে তো সব সাইড দিয়ে বেড়া দেওয়ার জন্য যে বড় বড় বাঁশ গাড়া হয়, ওগুলোর মধ্যে খুঁটি আছে, ওই জায়গার মধ্যে ওদের বেঁধে রাখলাম। বেঁধে রাখার পরে পিছন পাশে হাত দিয়ে বেঁধে রাখলাম। বেঁধে রেখে আমি রাগ করে পরে বাসায় চলে গেলাম। সেদিন ঘুমালাম, ভাবলাম যে পরের দিন সকালে যা ওর বিচার করব, দেখি ছেড়ে নেওয়ার জন্য কে আসে। তো আমি যা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে এসে দেখি ভাই ওই জায়গার মধ্যে কিছুই নেই। রশিটা পড়ে আছে, বাঁশটা পড়ে আছে, কিন্তু মেয়েটা নেই। তো ভাবলাম হয়তো সাথে যে দুটো মেয়ে ছিল ওরা পালায় আসছিল, ওরাই খুলে নিয়ে গেছে হয়তো। তো এইভাবে তারপরে পাহারা দিতেছি। এমন করতে করতে আরও 2 দিন কেটে গেল। যাওয়ার পরে আমি একদিন ক্ষেতের যে আইলের এই সাইডে বসে পাহারা দিতেছি আর দেখতেছি যে ওই সাইডে একটা সাদা বড় একটা সাদা রঙের একটা ড্রেস পরা, সুন্দর ড্রেস পরা একটা মেয়ে মানুষের মতো, অনেক বড়, অনেক উঁচু। আমি মনে হয় তার হাঁটুর নিচে পড়ে থাকবো, এত উঁচু। তো আমি গেলাম, আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই পরী হবে, কারণ আমার বাবা বলছিল যে রাত্রে পরীরা আসে ফুলের ঘ্রাণ নেয়। তো আমি দেখলাম পরী এসে ওই জায়গা ফুলের কাছে বসে ফুলের কাছে দাঁড়িয়ে ফুলের ঘ্রাণ নিতেছে। আর আমি কাছে যে কতক্ষণ দেখলাম, আমি কিন্তু ভয় পাইতেছি না, আমার সাহস করে আমি কাছে গেলাম, যা দেখলাম যে সত্যি সত্যি একটা পরী। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কতবার বললাম আপনি কে কে, সে কিছু বলে না, সে হাসে। তো এইভাবে কতক্ষণ বলতে বলতে সে হুট করে দেখি সে ভ্যানিশ হয়ে গেল, সে আর নাই, এইভাবেই চলতেছে। তো আমি এইভাবেই চলতেছে, আমি গেলাম, তো আর খুঁজে পেলাম না। সেদিন সকালে চলে এলাম বাড়িতে, আবার ঘুমিয়ে আবার পরের দিন গেলাম। ভাবলাম যে নিশ্চয়ই এটা পরী হবে, কারণ পরী আসলেই এরকমই হয়। তো আমি পরের দিন খাওয়া দাওয়া করে আবার গেলাম। পরের দিন আর কিছু দেখতে পারলাম না, ওইভাবেই পরের দিন ঘুমিয়ে তারপরের দিন গেলাম। তো পরের দিন যেয়ে দেখি আসলে একটা মেয়ে মানুষ, সুন্দর একটা মেয়ে মানুষ। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কে, সে কোনো কথা বলে না, সে হাসে আর খালি ফুলের গন্ধ নিতেছে। এই জায়গার থেকে অন্য জায়গায় যায়, অন্য জায়গার থেকে অন্য জায়গায়, এক ফুল থেকে আরেক ফুল, এইভাবে গন্ধ নিতেছে। তো আমি জিজ্ঞেস করলে সে কিছু বলে না। সেইভাবে গন্ধ নিতে নিতে কতক্ষণ থাকার পরে সে আবার ভ্যানিশ হয়ে চলে গেল। এইভাবে 2 দিন গেল। যাওয়ার পরে তো ভাবলাম যে এই জায়গার ফুল টুলের গাছ টাছ না রেখে এগুলো সব কেটে টেটে বিক্রি করে দেওয়াই ভালো হবে, কারণ এগুলা আমার আর ভালো লাগে না। দিন গেলে ফুল কমতেছে, ফুল এখন নষ্ট হয়ে যাবে, তো কিছু করার নাই, এগুলা করি। তো এই কথা ভেবে আগের দিন এই কথা বলে পরের দিন আমি পাইকারক ডাক দিলাম যে ফুল কিছু বিক্রি করে দেবো। 3 ভাগের 2 ভাগ ফুল পরের দিন আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে এখন আমি বাকি 1 ভাগ ফুল আছে, গাছ টাছ আছে, এইভাবেই চলতেছে। তো অনেক দিন এভাবে 2-3 দিন আবার কেটে গেল। তো ভাবলাম যে আর যে ফুল আছে এগুলো সব বিক্রি করে দিয়ে গাছটা আছে এগুলা সব এইভাবে শেষ করে দেবো।
এই কথা সেই কাজ বলে আমি রাত্রে ঘুমাইলাম, হঠাৎ স্বপ্নে দেখি একটা মেয়ে আমাকে বলতেছে যে আপনি ফুল বিক্রি করবেন, ভালো কথা করেন, দক্ষিণ সাইডের যে ফুল কয়টা, ফুলের গাছ কয়টা বা ফুল এই কয়টা বিক্রি করেন না, আমি এই জায়গায় আসি, এটার আমি এই কয়টা বিক্রি করেন না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠা ভাবলাম যে নিশ্চয়ই পরী আসে, না হলে তো এইভাবে আসলে ফুল বিক্রি করতে আমাকে নিষেধ করতো না। তো যে কথা সেই কাজ। তো আমি বাকি ফুল বিক্রি করে দিয়ে ওই জায়গা যে কটা গাছ ছিল ওগুলা আমি বিক্রি করলাম না। তো এইভাবেই চলতেছে। একদিন গেল, আমি ওই জায়গায় বসে বসে থাকি, রাত্রে পাহারা দেই, আর পরী সেও মাঝে মাঝে আসে। এমন করতে করতে ফুলের গাছ টাছ এইভাবে অনেক দিন, আরও 1-1.5 মাস পার হয়ে গেল, গাছ টাছ প্রায় শুকিয়ে গেল। একদিন আমি ওই জায়গাতে আসি, প্রায় শেষের দিকে, ফুলের গাছ যখন শেষের দিকে হবে তখন আমি ওই জায়গাতেই থাকি, ওই জায়গাতে আসি, পরীর সাথে কথা কই। তো পরী একদিন ওই জায়গা ফুলের গাছগুলোর ওই জায়গাতে আমি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে জাগার পরে দেখি ওই জায়গায় হুট করে রাত 2টা বা 3টার সময় দেখি পরী ওই জায়গায় আমার মাথার কাছে এসে বসে আছে। আমার ঘুম ভাঙতে আমি দেখি, আমি জিজ্ঞেস করি যে তুমি কে? সে বলে আমি একটা পরী। সে বলে তুমি এই জায়গায় বসে থাকো কেন? আমি বলি যে তোমাকে দেখার জন্য আমি এই জায়গায় বসে থাকি, কারণ তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে দেখার জন্য আমি এই জায়গায় বসে থাকি। পরী বলে তুমি এইভাবে থাকো, আমার তো খুব কষ্ট হয়, কারণ আমি ইচ্ছা করলে চাইলেও আর ইচ্ছা করলেও তোমার সাথে দেখা করতে পারি না, কারণ আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, যেগুলোর কারণে আমরা ইচ্ছা করলেও মানুষের সাথে ওইভাবে চলাফেরা বা দেখা করতে পারি না। তো আমি বললাম যে তোমার নাম কি? সে বলে আমার নাম মায়া। তো আমি বললাম মায়া। সে বলল মায়া। তো আমি দেখলাম এইভাবে অনেক কথা হলো। সে আমাকে বলল তুমি এইভাবে আর ঘুমিয়ে থেকো না, তোমার এই ফুলের গাছটা তো নষ্ট হয়ে গেছে, তুমি এইভাবে থেকো না, আমার খুব কষ্ট হয়। তো আমি তাকে বললাম যে তোমাকে আমি ভালোবাসি, তুমি যদি চাও তোমাকে আমি বিয়ে করব। সে বলে আমি তো মানুষ না, আর পরীরা তো কখনো মানুষ হতে পারে, তুমি আমাকে বিয়ে করে কি করবে? তুমি আমার শরীর ধরে দেখো। সে হাত দিল, আমি হাত ধরলাম, দেখলাম যে আমার হাত মনে হয় বাতাসের মতো এই সাইড থেকে ওই সাইডে বেরিয়ে গেল। তারপরেও আমি তাকে জিজ্ঞেস করলাম যে এমন কেন? সে বলল যে আমরা আসলে এমনই, পরীরা কখনো মানুষের মতো ওইভাবে শরীর নিয়ে আসতে পারে না। এই কথা বলে সেদিন ফজরের সময় হয়ে গেল, সে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে চলে গেল। তারপরেও বাগান তো ওইভাবেই নষ্ট হতেছে, আমি ওই জায়গায় বসে থাকতাম, সেও মাঝে মাঝে আসতো, এইভাবেই কথা হতো। আমি তাকে বলতাম যে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি ভালোবাসি। সে বলতো না, এটা হয় না, আসলে আমাদের সাথে মানুষের কখনো বিয়ে হয় না। তো এইভাবে চলতে থাকলো, আমিও তার সাথে, সেও আমার সাথে আসতো, এইভাবে কথা বলতো। ইতিমধ্যে 1-1.5 মাস হয়ে গেল, ফুল গাছটা সব নষ্ট হয়ে গেল। আমি ওইভাবেই রাত্রে ওই জায়গায় বসে থাকি, দিনে ঘুম পাড়ি। মানুষ আমাকে দেখে পাগল বলে যে ওই জায়গায় বসে থাকে কেন? এখন তো ওই জায়গায় ফুলের গাছ নেই, কিছু নেই, তারপরে ওই জায়গায় বসে থাকে কেন? আমি তো জানি ওই জায়গায় আমার পরী আসে, ওই জন্যে আমি যা বসে থাকি, মানুষ কি বলে বলুক। তো বন্ধু বান্ধবরাও আমার সাথে মিশতে চাইতো না, এই জন্যে বলতো যে সে পাগল হয়ে গেছে, রাজ্জাক আসলে পাগল হয়ে গেছে, ওর সাথে মিশে কোনো লাভ নাই, ও পরী দেখতে পায় না, কি দেখতে পায়, ওর সাথে বসে কোনো লাভ নাই। তো এইভাবেই চলতেছে, আমারও পরীর সাথে প্রত্যেক দিন কথা হইতেছে, দেখা হইতেছে। এইভাবে চলতে চলতে সে আমাকে বলে যে ইতিমধ্যে আমারও বিয়ের বয়স হয়ে গেছে, আমার ফ্যামিলির থেকে সবাই বলতেছে রাজ্জাক বিয়ে করো। আমার মা বলতেছে, বাবা বলতেছে যে বিয়ে করার জন্যে। আমি কি বলবো, আমি পরীকে বললাম যে আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই।
পরি বলল, এটা আসলে হয় না, আমাদের কোনো শরীর নেই, তুমি চাইলেও আমাকে বিয়ে করতে পারবা না, বিয়ে করে কোনো লাভ নেই, কারণ আমি তো মেয়ে মানুষ না, আমি অন্য কারো শরীরে যেতে পারি, এটাই। তারপর এইভাবে চলার পর বিয়ের কথা বললে সেইভাবে বলে, সে বললে পরে ফ্যামিলির থেকে এইভাবে বলে। তো এইভাবে চলতে চলতে আরও কতদিন গেল, এইভাবে চলতে চলতেই তার সাথে আমার একটা মধুর সম্পর্ক এইভাবেই চলতেছে। সে হুট করে একদিন বলে যে ওই যে আমাগোর যে স্কুলের যে মাস্টার, সে মাস্টারের নাকি পেট ব্যথা, আলসার হয়েছে, সে ভারতেও গেছিল, যা চিকিৎসা করে আসছে, তারপরও সে ভালো হয়নি এখনো। তো এই কথা পরি বলল, আমি বললাম যে এগুলা তা আমাকে বললাম কি? তো পরি বলল, তুমি যদি চাও, আমি যদি একটা গাছের শিকল দেই, এটা যদি তুমি ওই মাস্টারও খাওয়াই দাও বা মাস্টারের দিয়ে দাও, এটা যদি খায় তার আলসার ভালো হয়ে যাবে। এই কথা শুনে আমি অবাক হলাম, কারণ আমি তো এগুলা বিশ্বাস করতেই পারতেছি না, আসলে এটাও এরকম হয় নাকি। পরে আমি পরের দিন সকালে আমি মাস্টার সাহেবের কাছে গেলাম, হয়তোর মধ্যে বলে রাখি, পরি কিন্তু আমাকে একটা গাছের ডাল দেয়, যে ডালটা খাওয়াই দেওয়ার জন্য। তো যা বললাম, মাস্টার চাচা ভালোই আছেন? তো বললো, আরে বাবা কিসের ভালো, পেটের যন্ত্রণাতে আমি ভারতেও পর্যন্ত গেলাম, তারপরও আমার পেটের কত চিকিৎসা করলাম, আমার আলসার ভালো হলো না, আসলে কি করবো আমি বলো, এখনও আমার পেট ব্যথা করতেছে, দেখো আমি কী করবো। তো আমি বললাম, চাচা এই যে একটা গাছের ডাল দিলাম আপনার, আপনি এটা খান, খায়া দেখেন তো, দেখেন আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। চাচা বলল, এটা কোনো কথা হলো, কত জায়গার চিকিৎসা করলাম, পেটের ব্যথা ভালো হলো না, তোমার এই গাছের ডাল খেয়ে আমার পেটের ব্যথা ভালো হবে। তারপর বললাম, চাচা একটু খায়া দেখেননি না। তারপর চাচা ওটা খাইলো, একটু খাওয়ার পরে সে চিৎকার দিয়ে বলল, রাজ্জাক তুমি আমার এটা কি খাওয়াই দিলা? আমি তো বললাম, আরেকজন তো নয়, যে কি বলে চাচা, পরি এটা কি দিল? আসলে এটা খাওয়ার পরে চাচার আবার অন্য কিছু হলো নাকি? পরে করে, বাবা রে তুমি আমার এটা কি খাওয়াই দিলা, আমার তো পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তো এই কথা বলে সে সবাইকে বলতেছে যে রাজ্জাক কবিরাজ হয়ে গেছে, রাজ্জাক আমাকে একটা গাছের ডাল দিছে, এই ডাল খাওয়ার পরে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। তো এই কথা শোনার পর ভাই পুরা গ্রামবাসী, পুরা এলাকা মিলে শুরু হয়ে গেল যে রাজ্জাক কবিরাজ হয়ে গেছে, রাজ্জাক আসলে গাছের ডাল দিছে, মাস্টার ওইটা খাওয়ার পরে মাস্টার ভালো হয়ে গেছে, পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে পুরা লাইন, পুরো 500-1000 লোকের লাইন পড়ে গেছে। তারপর শুরু হলো কবিরাজি। পরি এসে আমাকে একটা ডাল দিল, যে এই ডালটা তুমি পানিতে ভিজে ভিজে মানুষক দিবা, তার যে সমস্যা আছে এই ডাল পানি খেলেই তারা ভালো হয়ে যাবে। এইভাবে শুরু হয়ে গেল আমার কবিরাজি জীবন। আমার বাপ মা তো ভাবলো, আহারে আমার ছেলেটার এই অবস্থা হলো, আমরা চাইলাম সে অন্য কিছু করবে, সে ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করবো, সে শেষে কবিরাজ হয়ে গেল। আসলে আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তারপরও সে কেন এই কাজ করলো। তারপর এইভাবে চলতেছে থাকলো, এই পর্যন্ত পার্ট শেষ হলো। পার্ট 2 নিয়ে অতি শীঘ্রই আপনাদের সাথে আসবো আমি। তারপরে কি হলো না হলো আপনারা সেটা জানতে পারবেন। তো এইভাবেই চলুক, তো দেখা হবে পার্ট 2-এ। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর শুনতে থাকুন দ্য রিয়েল হরর স্টোরি, ভুতুরে গল্প শুনতে থাকুন। তো আর কেউ যদি আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে therealhorrorstory@gmail.com। অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে দ্বিতীয় পার্টে। অতি শীঘ্রই আসতেছে দ্বিতীয় পার্ট।
তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।